জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি, তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায়, কিভাবে বলবে? প্রিয় কৃষক, শ্রমিক ভাই ও বোনেরা, দেশে এখন প্রতিনিয়ত সংস্কার নিয়ে শোরগোল চলছে। গণমাধ্যমের খবর কিংবা টিভির টকশো, সবখানেই সংস্কার নিয়ে। এটা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। তাহলে তারা কোথায়, কার কাছে, কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে? কে তাদের প্রতিনিধি? রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ, দুর্দশা, সমস্যা, সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। প্রিয় ভাই ও বোনেরা, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 2023 সালে বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে। পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে। কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তাদের কাছে আমাদের আহ্বান, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোন রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনায় পথনকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ, সংশয় কেটে যাবে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না, বরং সংবিধান বা আইন
না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়। একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদেরকে একমাত্র অনিবার্য অপরিহার্য মনে করে, জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করে, তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। এবং এ কারণেই বলতে চাই, কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে দেশে মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে, রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। প্রিয় ভাই বোনেরা, জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয়, সরকারের পরিবর্তন ঘটে। এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি। তবে রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। প্রিয় দেশবাসী, এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা, এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডোর, স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটিই হতে হবে আমাদের, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সারা দেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম, ঘাম, মেধার উপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয়। প্রিয় দেশবাসী, 1971 সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 75 সালের 7ই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, 2024-এর 5ই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা, কি সেটি?
সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি আহ্বান। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দল, মত, ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা না বদলালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের অন্যতম লক্ষ্য। এবারের মে দিবস ভিন্ন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সুযোগ সৃষ্টি হয়েছে, সেজন্য এটিকে কাজে লাগাতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন করার অধিকার রক্ষা, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের। এ সময় র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে তারা। এসব কর্মসূচি থেকে ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিও জানান তারা। নতুন বাংলাদেশে যারা প্রতিবাদী তাদের আস্থার জায়গা হয়ে উঠতে পুলিশকে আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা। রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশি নিরাপত্তা ও আস্থার বন্ধন নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের পোশাক দেখে একসময় ভীত হতো আন্দোলনকারীরা, সেই দিনের পরিবর্তন হয়েছে। এখন জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে হবে পুলিশকে। এ সময় জবাবদিহিতার আওতায় পুলিশকে আনার তাগিদ বিশিষ্ট নাগরিকদের। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারার বৈরাগ ইউনিয়নের রোহান ও মিসবা। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে, মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। তাদেরকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠায় চিকিৎসকরা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ধরনের মামলা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে বলে উল্লেখ করেছেন শীর্ষ আদালত। পেহেলগামের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে টানা 7 দিন ধরে সীমান্তে উভয় পক্ষের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।
যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধও আরোপ করেছে দুদেশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে দুদেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। খেলার প্রসঙ্গ, চূড়ান্ত হয়েছে 2026 নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু। 12 দলের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। আগামী বছরের 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপের সপ্তম আসর। এ আসরে বাড়ানো হয়েছে দলের সংখ্যা। যদিও 12 দলের মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে 8টি দল। বাকি 4টি দলকে উতরাতে হবে বাছাই পর্ব। 6টি করে দল 2 গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় নামবে। গ্রুপের সেরা 2 দল খেলবে সেমিফাইনালে। 5 জুলাই সেরা 2 দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।